ঘটনাটি 2024 সালের। আমি তখন এসএসসি এক্সাম দেব। আমাদের এলাকার মসজিদে কিছু তাবলিগের লোকজন আসে, আর আমি সবসময় চেষ্টা করি মসজিদে সালাত আদায় করতে। তো এক পর্যায়ে তাদের সাথে আমার পরিচয় হয়, খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। প্রতিনিয়ত তাদের বয়ান শুনতাম, কোরআন হাদিসের কথা শুনতাম। তারা যখন শেষ দিন, মানে তাবলিগে আসা মানুষগুলো প্রতি মসজিদে 4-5 দিন করে থাকেন, তো আমাদের মসজিদে 4 দিন ছিলেন। শেষের দিন আমাকে তাবলিগে আসা রকিব ভাই বলেছিলেন, নাফিস, তুমি কি আমাদের সাথে যাবে 3 দিনের জন্য? আমি একটু ভেবে চিন্তে তাকে বললাম, হাতে তো 1 দিন সময় আছে, তো আমি আমার আব্বু আম্মুকে জিনিসটা বলে দেখি, তারা কি বলেন। তো যথাক্রমে তাদের সাথে কথা বলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেই। তারপরে আমি আব্বু আম্মুকে বিষয়টা বলি, আমি তাদের সাথে 3 দিনের জন্য তাবলিগে যাব। আব্বু প্রথম দিকে অনিচ্ছা দেখালেও পরবর্তীতে বলে, ঠিক আছে, যাবি যখন যা, তোকে তো আর কোনো কিছুতে আটকাতে পারলাম না। এটা শুনে আমি মহা খুশি। আমি সাথে সাথে চলে গেলাম সেই রকিব ভাইয়ের সাথে দেখা করতে। রকিব ভাইকে বললাম আমি যাব। রকিব ভাই বললেন, তাহলে তোমার ব্যাগ গুছিয়ে রেডি করে রেখো, আর এশার সময় তুমি মসজিদে সবকিছু নিয়ে আসবে। তারপর আমি যথাক্রমে বাসার দিকে চলে যাই এবং এশার সময় আমার সেই ব্যাগ নিয়ে মসজিদে হাজির হই। তারপরে আমরা সবাই এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। ফজরের নামাজ পড়ি, অন্য মসজিদে থাকার জন্য রওনা দেই। তো আমরা সেই নতুন মসজিদ খুলনার নিরালার কোনো একটা মসজিদে যাই। বলে রাখা ভালো, মসজিদ ছিল খুবই অপূর্ব। মসজিদের 2 সাইডে ছিল 2টি বারান্দা, আর বারান্দার গা ঘেঁষে ছিল একটা নীলকণ্ঠ ফুল গাছ, আর একটি ছিল বেলি ফুলের গাছ। তো সেদিনকার মতো আমি মসজিদটা ভালোভাবে ঘুরে দেখলাম। তারপরে জোহরের নামাজ আদায় করলাম। নামাজের পরে তালিমে যোগ দিলাম, কোরআন হাদিসের কথা শুনলাম। আমাদের সাথে একজন হুজুর, আমাদের থেকে বয়সে অনেক বড়, আরেকজন ছিলেন সেই মসজিদের এক ইমাম। সেদিনকার মতো সবকিছু ভালোই যাচ্ছিল। দ্বিতীয় দিন এশার নামাজের পরে আমি একটু বারান্দায় যাই। বারান্দায় প্রবেশ করতেই দেখলাম স্নিগ্ধ একটা ঘ্রাণ আর এত সুন্দর একটা বাতাস, শরীরের প্রতিটি রোমে রোমে যেন প্রশান্তির আভাস বয়ে যাচ্ছে। তো আমি অনেকক্ষণ যাবৎ সেখানে দাঁড়িয়ে রইলাম। হুজুরগণ আমাকে ডাক দিয়ে আসতে বললেন। আমি তাদের দিকে গেলাম। আমাকে বললেন, কি করছেন বারান্দায়? আমি বললাম, না মানে এমনি দাঁড়িয়েছিলাম, পরিবেশটা অনেক ভালো, বাতাস হচ্ছিল, সুন্দর ঘ্রাণ, তাই একটু দাঁড়ালাম। হুজুর বলেন, দেখেন, নতুন জায়গা, আপনি চেনেন না, আমি চিনি, একা একা কোথাও যেয়েন না। আর এই জায়গাটা তেমন সুবিধার না, জিন পরীরা আসা যাওয়া করে। কোথাও যদি যাওয়ার কথা মনে হয় তাহলে সাথে কাউকে নিয়ে যাবেন। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। তারপরে আমরা রাতের খাবার খেলাম। আমি মসজিদের কোনায় এক জায়গায় জানালার পাশে শুয়ে আছি। রাত তখন 11:30। আমি আগে এমন জায়গায় অর্থাৎ তাবলিগে আসিনি। সেই লোকটির মুখে এমন কথা শুনে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেক কিছু, যার জন্য ঘুম আসছিল না। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। তো আমি জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমি যেটা দেখতে পেলাম, একটা সুপারি গাছে আগুনের 2টা গোলা একবার সুপারি গাছ থেকে নিচে পড়ছে, আবার নিচ থেকে উপরে উঠে যাচ্ছে। এটা দেখার পরে আমি একটু ভয় পেয়ে যাই। তো আমি একটু সামনে এগিয়ে জানালার আংটা ধরে পরিষ্কারভাবে দেখার চেষ্টা করছিলাম জিনিসটা কি। তখনই আমার পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে, আর আমি সাথে সাথে লাফ দিয়ে উঠি। পেছনে তাকাতেই দেখি সেই হুজুর আমাকে বলছেন, কি হয়েছে আপনার? জানালার দিকে তাকিয়ে আছেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? ভয় পেয়েছেন? আমি বললাম, না না, তেমন কিছু না, আসলে রাতে কোথাও থাকার অভিজ্ঞতা ছিল না, তো এটাই প্রথম, তাই একটু সমস্যা হচ্ছে। হুজুর আমাকে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়েন, বেশি রাত জাগবেন না, তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে তো। তো সেদিনকার মতো আমি শুয়ে পড়ি। তারপর তাহাজ্জুদের নামাজ পড়ি। তার পরের দিন আমি সেই জিনিসটা নিয়ে ভাবতে থাকি। বরাবরের মতো আমি নামাজ আদায় করি। তো সেদিন রাতে এশার নামাজ পড়ার পরেই আমি শুয়ে পড়ি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। বলে রাখা ভালো, মসজিদের থেকে 15-20 হাত দূরে অজুখানা এবং ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশে মানে ওয়াশরুমের পেছনের সাইডে একটি ছোট বট গাছ আছে। তো মাঝরাতে আমার ঘুম ভাঙে। আমি ওয়াশরুমে যাই। তখন রাত 1টার কাছাকাছি। তো
তখনই আমি লক্ষ্য করি বটগাছের ডগায় কিছু একটা বসে আছে। আগেই বলেছিলাম বটগাছটি খুব একটা বড় না। তো আমি এটা দেখার সাথে সাথে, বিশ্বাস করেন, আমার রক্ত প্রবাহ যেন বন্ধ হয়ে যায় এমন অনুভব করি। আমি দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা অশরীরী বসে আছে। দেখতে চিকন, মুখ সাদা কাপড়ে ঢাকা, আমার দিকে সোজাসুজিভাবে তাকিয়েছিল। এমন সময় আমি না পারছি দৌড় দিতে, না পারছি জ্ঞান হারাতে। আমার শরীর ঠান্ডায় জমে গেছে, কিন্তু কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। এই বুঝি এখনই আমি মরে যাব, এমন চিন্তা আমার মাথায় আসছে। মনে কোনো দোয়া দুরুদ একেবারেই মনে পড়ছে না। সূরা ফাতিহা, সূরা ইয়াসিন এগুলো আমি অনেক চেষ্টা করে পড়তে থাকি। 2 মিনিট অতিক্রান্ত হয়। কিছুক্ষণ পরে আমি চোখ খুলে দেখতে পাই সেই অদ্ভুত অশরীরী জিনিসটা আর নেই। সাথে সাথে আমার শরীর হালকা হয়ে যায়। আমার মনে হয় আমি আমার জীবন ফিরে পেলাম। তো সেদিনকার মতো আমি ওয়াশরুমে আর যাইনি, মসজিদে চলে যাই। ফজরের সময় উঠে উজু করে নামাজ পড়ার পর বিষয়টি হুজুরের কাছে বলি। তিনি আমাকে বলেন, আপনাকে না আগেই বলেছি কোথাও গেলে একা যাবেন না, কাউকে সাথে নিয়ে যাবেন। আর আমার কথা শুনে হুজুরের মুখ কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়। তারপর হুজুর তাবলিগে আসা সকল মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মসজিদের বাইরে যদি যাওয়ার প্রয়োজন হয় সন্ধ্যার পর, তাহলে কাউকে সাথে নিয়ে যাবেন। সেদিনের দিনটা কোনো রকমে চলে যায়। আমার কোনো মতেই ঘুম আসছে না। একবার এই পিঠ হই, আর একবার ও পিঠ। সকল প্রশ্ন আমার মাথায় ঘুরছে। কেন বারান্দায় যেতে মানা করলো? কেনই বা জিনপরীরা সেখানে ঘোরাঘুরি করে? আবার সেদিন রাতে আমি বটগাছে কি দেখলাম? সব বিষয় নিয়ে আমি এক দুশ্চিন্তায় পড়ে যাই। এমন হতে হতে সবাই সবার মতো শুয়ে পড়েছে, আর আমি জেগে আছি। তখন রাত প্রায় 1টা কি 1:30 বাজে। এরপর আমি যেটা দেখলাম, আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না। আমি তাকালাম রাকিব ভাইয়ের দিকে। রাকিব ভাই বিছানায় ছিল আমার সামনে। 3-4টা বিছানার পর দেখতে পেলাম রাকিব ভাই অদ্ভুতভাবে শূন্যে ভেসে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল। এটা দেখার পরে বিশ্বাস করেন আমার ভয় বেড়ে গেল। আমি হাত চোখে দিয়ে আঙুলের ফাঁক দিয়ে দেখছিলাম। তার কিছুক্ষণ পরে আবার দেখলাম রাকিব ভাইয়ের পাশে একটা ছেলে, সেও সেইভাবে শূন্যে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল। এমন করতে করতে 3-4 জন। এবার আমার পালা। বিশ্বাস করেন সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল আমার এক বড় ভাই বলেছিল অনেক রাত হলে মসজিদে নাকি জিনজাতি নামাজ পড়তে আসে। সাথে সাথে আমি অনুভব করতে পারলাম আমি নিজেও এক স্থান থেকে শূন্যে ভেসে আর এক স্থানে চলে যাচ্ছি। মুহূর্তে মনে হচ্ছিল আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি এমন হচ্ছে। আমি সবকিছু সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে উঠি। তৎক্ষণাৎ সবাই উঠে যায় ঘুম থেকে। উঠে যাওয়ার সাথে সাথে তারা লক্ষ্য করতে পারে যারা যেখানে যে স্থানে ছিল সেই স্থানে তারা নেই। সাথে সাথে মসজিদের সকল লাইট জ্বালানো হয়। সবাই একটু ভয় পেয়ে যায়। আমার কাছে এসে সবাই জিজ্ঞেস করলো, তুমি এমন চিৎকার করে উঠলে কেন? আমি ভয়ে বিষয়টা কাউকে বলতে পারলাম না। হয়তো দুঃস্বপ্ন দেখেছি, এই জন্য। তারাও একটু চিন্তিত হয়ে পড়ল। তখন এক ব্যক্তি উঠে বলল, আমাদের ঘুমানোর জায়গাটা ঠিক হয় নাই, আমাদের অন্য পাশে ঘুমানো উচিত। পরদিন সকালবেলা আমি ডিসিশন নেই আমি চলে যাব, কারণ আমার সাথে যে অস্বাভাবিক ঘটনা ঘটছে তাতে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। সকালে আমাকে যেতে দেয়নি কেউ, বলল তুমি মাগরিবের পরে যেও। আমি চিন্তা করলাম মাগরিবের পরেই যাই। আসরের নামাজ আদায় করে আমি আমার যাবতীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়েছি। তারপর তালিমে বসি। মাগরিবের নামাজ আদায় করে সবার সাথে মোসাফা করে যেই না বের হতে গেছি, খুব জোরে ঝড় হতে শুরু করলো, বৃষ্টি আর মেঘ। আমি সাহস করলাম না আর যেতে। আস্তে আস্তে এমন করে এশার সময় চলে এলো। এশার আজান দিল। আজানের সাথে সাথে ঝড় বৃষ্টি তুলনামূলকভাবে কমে আসলো।
আমি সাথে সাথে নামাজ কালাম পড়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বৃষ্টির কারণে অনেক রাস্তা কিছুটা পানির নিচে চলে গেছে। তো আমি অটোতে উঠলাম। বলে রাখা ভালো, আমাদের বাসার রাস্তাটা ইট পাটকেল দিয়ে ভরা। এটাকে রাস্তা বললে ভুল হবে। সেখান থেকে আমাদের বাসায় যেতে 25 মিনিটের মতো লাগে। কিছুক্ষণ পরে অটো দাঁড়ালো। আমি বললাম, কি হলো মামা, দাঁড়ালেন কেন? আর সামনে যাওয়া যাবে না, পানি উঠে গেছে। আচ্ছা, কি আর করার, যখন বিপদ আসে তখন সব দিক থেকে আসে। তাকে টাকা দিয়ে আমি রওনা দিলাম। তখন হালকা বৃষ্টি পড়ছে। কিছু দূর যেতে দেখতে পেলাম রাস্তা অন্ধকার। বৃষ্টির কারণে রোড লাইট নিভু নিভু করে জ্বলছে। একবার জ্বলছে, একবার নিভছে। রাস্তায় একটা মানুষও নেই। সাধারণত রাস্তাটা খারাপ হওয়ার কারণে খুব কম মানুষ সেখানে যাতায়াত করে। প্রয়োজন ছাড়া কেউ এই রাস্তায় আসতে চায় না। খুবই ভয় পাচ্ছিলাম সামনে কি হবে। আমার ভয় ক্রমাগত বেড়ে যাচ্ছে। যত সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে রাস্তার অন্ধকার আরো বাড়ছে। এমন সময় আমার পাশ থেকে একটা কালো বেড়াল, লাল বর্ণের চোখ, আমার চোখের সাথে চোখ রেখে কেমন একটা আওয়াজ করলো। বেড়ালটা অস্বাভাবিক ছিল। আমি আমার মতন করে হাঁটা শুরু করলাম। যত এগোচ্ছি রাস্তা ফুরাচ্ছে না। কিছু দূরে হাঁটার পর আমি লক্ষ্য করলাম আমি কিছুক্ষণ আগে যে রাস্তা অতিক্রম করেছি সেই রাস্তা দিয়ে আবার হেঁটে চলেছি। এমন একটা পরিস্থিতির ভেতরে আমি আগে কখনো পড়িনি। এবার আমি মনে মনে আত্মবিশ্বাস নিয়ে কাঁধের ব্যাগ শক্ত করে হাত দিয়ে ধরে জোরে জোরে হাঁটা শুরু করলাম। আর মনে মনে যত রকমের সূরা আছে সব পাঠ করতে লাগলাম। শেষমেশ আমার বাড়ির সামনে একটা কবরস্থান পড়ে। সেখান থেকে আমার বাড়িতে আসতে 10 মিনিট লাগে। কবরস্থানের রাস্তায় একটু উঁচু হওয়ার কারণে পানি উঠতে পারেনি। তখন প্রায় 10টার মতো বাজে। কবরস্থানের ভেতর থেকে শেয়ালের ডাক আর কুকুরের ডাক আমার আত্মাকে মৃত বানিয়ে ফেলল। আমি দৌড়ে বাসায় যেতে লাগলাম। আর সেই মুহূর্তেই কিছু ছায়ামূর্তি দ্রুত গতিতে আমার পিছু নিল। দেখলাম 2টা কুকুর মুখ থেকে লালা ঝরছে। এটা দেখার পর আমি দৌড় দিলাম। সাথে সাথে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি অচেতন হয়ে গেলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায়। দেখলাম আমার মা আমার পাশে বসে আছে, কপালে ভেজা গামছা। শরীর নিস্তেজ হয়ে পড়েছিল প্রচণ্ড জ্বরে। তারপরে আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম আমি বাসায় আসলাম কিভাবে। তারপরের ঘটনা আম্মুর মুখ থেকে শোনা। পাশের বাসার আনোয়ার ভাই কবরস্থানের সামনে যে একটা ধানের মিল আছে সেখানে সে নাইট গার্ডের কাজ করে। বাসায় যাওয়ার সময় আমাকে দেখতে পায় অচেতন অবস্থায়। প্রথমে সে নিজেও ভয় পেয়েছিল। তারপরে আমাকে ধরে বাবাকে ফোন দিয়ে বাসায় নিয়ে এসেছে। পরে আম্মু এই ঘটনাটি ইমাম সাহেবকে জানায়। তিনি বলেন সেখানে জিন জাতি নামাজ পড়ছিল। আমি সেদিন চিৎকার দেওয়ার কারণে তাদের ব্যাঘাত ঘটে, তাই আমার উপরে তারা রাগান্বিত হয়। তারা ভালো হওয়ার কারণে আমার কোনো ক্ষতি করেনি। ইমাম সাহেব আমাকে ঝাড়ফুঁক করে দেন, একটা তাবিজ দেন, পানি পড়া দেন, আর 4-5 দিন রাতে বের হতে মানা করেন। আমি তার কথা মতন চলি। তারপর মাসখানেক পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাই। কিন্তু আমার মাথায় এখনো একটা জিনিস ঘুরপাক খায়। মসজিদে চিৎকার দেওয়ার পর থেকে যদি আমার সাথে খারাপ কিছু হয় তাহলে সেদিন রাতে এই ঘটনাটি ঘটার আগে আমি রাতের বেলা আগুনের গোলাটি দেখেছিলাম। সেটা কি ছিল? মসজিদের বাথরুমের পেছনে বটগাছের সাদা সেই অবয়বটি, সেটি কি ছিল? এই চিন্তায় আমি আজও কোনো সমাধান করতে পারিনি। শুক্রবার সকাল 6টায় বের হব আমরা। রাতেই ফিরু ভাই খাবার রেডি করবেন। ঠিক 10টায় উনি ওনার সাজসজ্জা দেখতে আমাকে ফোন করে যেতে বললেন। আমি রাতের খাবার সেরে গেলাম ওনার বাসায়। আমি জানতাম এটা ওনার বাসা, কিন্তু কখনো ঢোকা হয়নি। আজ প্রথম ঢুকলাম। ওনার বাসাটা ঠিক ছিল অনেক পুরনো আমলের একটা বাসা। 4 তলা। নিচতলা একটি ইউনিটে ভাইয়া ভাবি সহ ওনার বাচ্চারা থাকতেন। তবে বাসার ভেতর একটা আঙিনার মতো ছিল, যা ঢাকার বাসায় আসলে থাকে না। যাই হোক, আমি প্রবেশ করেই একটা ঘুটঘুটে অন্ধকার পার হয়ে বারান্দার আলোতে আসলাম। ফিলামেন্ট লাইট জ্বলছে। এমন সময় দরজায় দাঁড়িয়ে ফিরু ভাই ডাক দিতেই কেমন যেন আমার পেছনে ঢিল পড়ল একটা।
আমি পেছনে তাকাতেই একটা আলুর গড়াগড়ি লক্ষ্য করলাম। ভাবলাম হয়তো ওপর থেকে কোনো বাচ্চা ছুঁড়ে মেরেছে। এর মাঝে ফিরু ভাই এসে দরজা খুললে আমি বারান্দায় এক পা দিয়েছি, অমনি সজোরে বুলেটের মতো একটা ঢিল এসে লাগলো। তবে এবার আমার গায়ে লাগেনি, দরজায় লেগেছে একটা পেঁয়াজ। ফিরু ভাই হাসলো। বাদ দে, আয় দেখ, অনেক আয়োজন করেছি, সব বড় বড় মাছ ধরবো কাল, দেখবি নিজ চোখে। বলেই এগিয়ে গেলেন একটা ফাঁকা বড় রুমের দিকে। দেখলাম 6টা হুইল, মাছ রাখবার একটা নেটের ব্যাগ, আর 5-5টা প্লাস্টিকের মগে মেডিসিন দিয়ে রাখা মাছের খাবার। তবে হিরু ভাই আর একটা কি যেন খুঁজছে। জিনিসটা খুঁজতে খুঁজতে এপাশ ওপাশ দেখতে দেখতে আমরা বের হলাম। উনি বিভিন্ন কিছু বললেন খাবারের বিষয়ে, তবে আমি মনোযোগ দিতে পারিনি, কারণ ওই ঢোকার সময় ঢিলের বিষয়টা আমার মাথা থেকে যাচ্ছে না। সেটা শেষ করে বসলাম ওনার ড্রয়িং রুমে। ভাবি বেশ কিছু ফল কেটে দিয়েছেন খাওয়ার জন্য। খাওয়া শেষ করে বিদায় নিলাম। বারান্দায় এসে ফিরু ভাই দরজায় তালা দিচ্ছে, আমি বের হলাম। রাস্তায় এসে মনে পড়ল আমার ফোনটা রেখে এসেছি। তাড়াহুড়া করে আবার ফোন আনতে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই অন্ধকার একটা ধাক্কা খেলাম। বুঝে ওঠার আগেই দেখলাম চোখের পলকে একটা কালো অবয়ব ফিরু ভাইয়ের আঙিনায় থাকা একটা নারিকেল গাছের ওপর কয়েক সেকেন্ডে উঠে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, দুটো চোখ আমায় দেখছে। এমন সময় ফিরু ভাই আমায় এসে ডাক দিলে আমি স্বাভাবিক হই। বলল, তোর ফোন রেখে গেছিলি, ওটা দিতেই বের হলাম, তুই দেখে এখানে দাঁড়িয়ে, তোকে ডাকছি 5 মিনিট ধরে, তুই আমার দিকে তাকাস কিন্তু কথা বলিস না। কি হয়েছে তোর, শরীর ঠিক আছে তো? আমি কিছু বলতে পারলাম না। ফোন নিয়ে চলে আসলাম। তখন রাত প্রায় 12টা, রাস্তা নীরব। অফিসে গেলাম, কিছুতেই শান্ত হতে পারছি না, পায়চারি করছি অফিসের করিডোর, আর একটার পর একটা সিগারেট খাচ্ছি। প্রায় রাত 2টা, ঘুম নেই, আবার ক্লান্ত লাগছে খুব। শুয়ে পড়লাম, কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার রুমটা এত অন্ধকার কখনো থাকে না। ঘুম ভাঙার পরে বুঝলাম বিদ্যুৎ নেই, তবে একটা ঘন অন্ধকারে আমি মনে হচ্ছে অন্ধ হয়ে গেছি। আমার অফিসের ওয়ালের পাশেই কে যেন ভীষণভাবে কান্না করা শুরু করলো। আমার গায়ে হিম শীতল অনুভূতি। আমি সাংঘাতিকভাবে ভয় পেয়েছি, ঘামে ভিজে যাচ্ছি। কি হচ্ছে বুঝে ওঠার আগেই বিছানা থেকে কে যেন সজোরে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম আর আজান শুনলাম। আমি উঠে দাঁড়াতে যেন সব স্বাভাবিক হয়ে গেল। কান্না নেই, ঘরে হালকা আলো অনুভব করলাম, তবে একটা ভীষণ রকমের গোলাপ জলের গন্ধ অনুভব করলাম। এদিকে প্রচন্ড ভয়ে আমার ঘুমানোর সাহস হলো না। অফিসের সব লাইট জ্বালিয়ে লবিতে আবার সিগারেট খেতে আসলাম। নাইট গার্ড আব্দুল আসলো আমাকে জিজ্ঞেস করতে, কি হয়েছে, ঘুমাইনি কেন? আমি বললাম, না আর কিছু করার নেই, এমনি বলে ওনার সাথে বিভিন্ন গল্প করতে করতে সকাল হয়ে গেল। ফিরু ভাই জলদি বাসায় যাবার জন্য কল দিল। হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। ফিরু ভাইয়ের বাসায় গেলাম। উনি এবং আমার বস সবাই গাড়িতে করে নারায়ণগঞ্জে মাছ ধরতে চলে আসলাম। সেদিন সারাটা দিন ছিলাম, কোনো মাছ নেই। ঠিক সন্ধ্যাবেলা আমি চা খেতে খেতে ফিরু ভাইয়ের কাছে জানতে চাইলাম, আচ্ছা ভাইয়া, আপনার ওই বাসায় কি কোনো সমস্যা আছে? আমাকে বলল, কেমন সমস্যা রে? আমি বললাম, এই ধরুন ভূত বা অন্য কিছু। ফিরু ভাই মুচকি হেসে বলল, তুই সব বিলিভ করিস? আমি মাথা নাড়িয়ে বললাম, না, তাও জিজ্ঞেস করলাম, পুরনো বাসা তাই। আর কথা বাড়ানো হয়নি। আমরা আবার মাছ ধরতে গেলাম। প্রায় রাত 11টা অবধি বেশ কয়েকটা বড় মাছ ধরা পড়ল। আর প্রচন্ড ঠান্ডায় বসে থাকতে থাকতে অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছিল। একবার চলে যাব ভাবছি, কিন্তু ফিরু ভাই মাছের সমাহার দেখে যেতে নারাজ। এভাবে প্রায় রাত 3টা অবধি আমরা অনেক মাছ ধরলাম, প্রায় 30-35 কেজি হবে। কিন্তু ঠিক যখন সবকিছু গুছিয়ে মাছ ভরা সেই থলেটা পুকুর থেকে তুলে আনা হলো, সেখানে আর মাছ মিলল না। মিলল আঁশ, লেজ, কাটা, আর কি ভয়ানক গন্ধ। আমরা সহ ড্রাইভার, ওই পুকুরের পাহারাদার যারা ছিলেন সবাই অবাক, এত বড় বড় মাছগুলো গেল কোথায়? এর মাঝে হঠাৎ ফিরু ভাই আমায় আস্তে সাইডে এনে জিজ্ঞেস করলো, হেই, তুই কাল বা আজ কিছু দেখেছিস, ভুল কিছু? আমি তোকে ভয় দেখিয়েছি। আমি বললাম, ভাইয়া,
তাই তো আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম। বলা মাত্র ফিরু ভাই আফসোস বাদ দিয়ে ড্রাইভারকে বলল সব গাড়িতে নিতে। এরপর অপেক্ষা করলাম ফজরের আজানের জন্য। আজানের পরে ফিরু ভাই একজন হুজুরকে ফোন করেন এবং তারা দূরে গিয়ে কি সব গল্প করেন। আমার কানে ধরা ফোন। হুজুর কিছু দোয়া দুরুদ পাঠ করেন যা আমাকে শুনতে বললেন। আমি মনোযোগ দিয়ে শুনলাম। এরপর আমার মনে ভীষণ ভয় করতে লাগলো গত রাতের ভয়ানক সেই ঘটনা ভেবে। এভাবেই সেখান থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হলাম। আমি আর অফিসে যাইনি। আমার বসের বাসায় সেদিন সকালে গিয়ে ঘুমালাম। শুক্রবার ছিল, তাই নামাজের আগে উঠে অফিসে এসে গোসল করে পবিত্র জুম্মার নামাজ আদায় করলাম। ফিরু ভাইয়ের বাসায় দাওয়াত ছিল, সেখানে উপস্থিত হলাম এবং দেখলাম সেখানে দুজন আলেম এসেছেন। ফিরু ভাই তাদের সব ঘটনা খুলে বললেন, সেই রাতের কথা, মাছের কথা। এরপর তারা বাসাটি ঘুরে বিভিন্ন সূরা ও আয়াত পড়ে বন্ধ করে দিল। ফিরু ভাইকে যতটা দ্রুত সম্ভব বাসাটি ছেড়ে দেওয়ার পরামর্শ দিল। আমাকে অভয় দিয়ে বলল, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে তুমি সম্পূর্ণ বিপদমুক্ত। আজ সেপ্টেম্বর 2023, প্রায় 8 বছর পরে ফিরু ভাইয়ের সাথে দেখা। প্রাসঙ্গিক কারণে আমার সেই বসের বাসায় গেল সোমবার গিয়েছিলাম। ঠিক তখনই একজন বৃদ্ধ লোক বাসায় এসেছেন। আমাকে দেখেই সালাম প্রদান করলেন। মনে হলো তাকে আমি চিনি, কিন্তু সঠিক বুঝতে পারছি না। উনি একবার আমার নাম ধরে জিজ্ঞেস করে বসলেন, কেমন আছি, আমি কোথায় থাকছি। তখন স্পষ্ট ফিরু ভাইয়ের কথা মনে পড়ে গেল। আরে একই দেখছি, জোয়ান তাগড়া একজন মানুষ এমন নিস্তেজ হয়ে গেছে কিভাবে? চেহারায় বয়সের ছাপ। যাই হোক, গল্পে গল্পে ভাবি তাদের পুরনো বাসা নিয়ে অনেক দুঃখ করল। এই পুরনো বাসাই নাকি তাদের পথে বসিয়েছে। আমি জানতে চাইলাম, আচ্ছা ভাবি, বাসাটার আসলে কি সমস্যা ছিল বলা যায়? অনেকটা হাঁফ ছেড়েই বললেন, আসলে বাসাটা একজন ফাদারের ছিল যিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন। তিনি বাসাটি তৈরি করেছিলেন থাকার জন্যই, কিন্তু তিনি বাংলাদেশ এবং ইংল্যান্ড এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাওয়া আসার মধ্যেই থাকতেন, যার কারণে একটা সময় তিনি সেই বাসাটি ভাড়া দিয়ে দেন। এভাবে তিনি একটি গ্রামের ছেলেকে নিয়ে আসেন তার দেখভাল করার জন্য। তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন, বিশেষ করে তাদের ধর্ম সম্পর্কে। এর মাঝে হঠাৎ করেই মারা যান সেই ফাদার। উত্তরসূরি হিসেবে সেই ছেলেকেই বাসাটি বুঝিয়ে দেয়া হয়। সে থাকতো, ভাড়া দিত। এভাবে চলতে চলতে হঠাৎ সেই ছেলেটি অদ্ভুত আচরণ করা শুরু করলো এবং সে চার্চে যাওয়া বন্ধ করে দিল। সে বাসায় বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক নিয়ে রিসার্চ করত। এভাবে সে অনেক শক্তিশালী হয়ে পড়ে এবং অনেক ডেভিল নাকি তার হুকুমের গোলাম হয়ে যায়। আর সেই সময়টাই হয়ে যায় কাল। তার সব কাজে তাজা প্রাণের একটা চাহিদা ছিল, যা সে পূরণ করত সেই বাসায় ভাড়া থাকা লোকজনদের দিয়ে এবং তার বিভিন্ন শক্তি অ্যাপ্লাই করত তাদের উপরে। এভাবে চলতে শুরু করলো। সেই বাসায় শুরু হলো মৃত্যুর মিছিল। আজ নিচতলায়, সামনের মাসে 2য় তলায়, আবার সামনের মাসে 3য় তলায়। এভাবে প্রায় 1 বছরে সেই বাসায় 8 জন মানুষ মারা যায় এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবেই রাত হলে নারকেল গাছ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। বারান্দা ও জানালায় বিভিন্ন কাঁচা তরকারির ঢিল পড়ে। রাতে ছাদে বিভিন্ন গান বাজনার আয়োজন হয়। জীবন অতিষ্ঠ সবার। এরপর হঠাৎ সেই ফাদারের কিছু পরিবারের লোকজন আসলেন এবং সেই বাসাটি সম্পূর্ণ একটি চার্চকে দান করে দিলেন। তারা ফেরত চলে গেলেন। যাবার সময় সেই ছেলেটিকে নিয়ে যেতে চাইলেন। সে রাজি হয়নি, তাই তাকে একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। কিছুদিন পরে প্রপার্টি কোম্পানির লোকজন এসে বাসা ফাঁকা করার নোটিশ দিয়ে বাসাটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন এবং সকলকে বাসাটি ছেড়ে দেবার 30 দিন সময় বেঁধে দেন। 30 দিন যেন 3 বছর। প্রতিদিন রাতে অসম্ভব রকমের বাদ্যযন্ত্র বাজানোর আওয়াজ, অচেনা সব ভাষার গান, চিৎকার, কান্না, সবকিছু মিলিয়ে প্রতিটি রাত সবার কাছে বিভীষিকাময়। সপ্তাহখানেক পর 4 জন বাড়িওয়ালা কয়েকজন আলেমের দ্বারস্থ হলে আলেম সাহেব জানান যে ব্ল্যাক ম্যাজিক করা হতো এই বাসায় তারই সব ডেভিলেরা। এরা এখনো পাগল হয়ে গিয়েছে, কারণ বাসাটি আর থাকছে না। এখন কোনো কাজ করে লাভ নেই, একটাই সমাধান, বাসা ছেড়ে দেয়া।
তাছাড়া সকলের বিপদ হতে পারে, এই পরামর্শ দিয়ে আলেম সাহেব সেদিনের মতো বিদায় নেন। পরদিন সকালে ফিরু ভাইয়ের বাসায় বেড়াতে আসে তার ছোট মামা এবং বাকি যে 3 জন পরিবার, তাদের এক পরিবারের একটি সন্তান মারা যান। এর আগে ফিরু ভাইয়ের বাবা মাও 15 দিনের ব্যবধানে মারা গেছেন। পরের 2 দিনে বাকি 2 পরিবারের একজন ওয়াইফ এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে মারা যায়। ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফিরু ভাইয়ের ওয়াইফ অসুস্থ হয়ে পড়েন। পরদিন তার অফিসে এক বিশাল ক্ষতি হয়। 50% মূলধন নষ্ট হয়ে যায়। একটা চরম পরিস্থিতি দাঁড়িয়ে যায় সবার জীবনে। ফিরু ভাই আর দেরি করলেন না। পরদিন বাসা পাল্টানোর সিদ্ধান্ত নেন। সকালে বাসা ঠিক করে দুপুরে বাসায় এসে ভাবি রান্নার জন্য ফ্রিজ খুলতেই দেখে ফ্রিজে মাছ মাংস কিছু নেই। যা সবজি ছিল সব পচে গেছে, বিভৎস দুর্গন্ধ বের হচ্ছে। ফিরু ভাই আর এক মুহূর্ত দেরি না করে একজন আলেমের সহায়তায় তার নতুন বাসা বন্ধ করে নিলেন এবং আলেম সাহেবের উপস্থিতিতেই বাসা পরিবর্তন করে নিলেন। সেই রাতে ফিরু ভাইকে স্বপ্নে সেই ফাদারের দেখভাল করা ছেলেটি বলে, তুই বেঁচে গেলি, তোকে আমার ইচ্ছে ছিল মেরে ফেলার। তুই প্রথম আমাকে বিরক্ত করেছিলি হুজুরকে ডেকে, তোর ক্ষতি আমি করবই। পরদিন সকালে ফিরু ভাই আর কাউকে কোনো কিছু বলেনি। বাসায় রেখে আসা একটা আলমারি নিতে গিয়েছিল। অস্বাভাবিকভাবে আলমারিটি ফিরু ভাইয়ের কোমর বরাবর পড়ে যায় এবং তার কোমরের মূল হাড় ফ্র্যাকচার্ড হয়ে যায়। ফিরু ভাই প্রায় 5 বছর বিছানায় শয্যায়। এবছর জানুয়ারিতে তিনি ভারতের একজন তান্ত্রিকের সহায়তায় কবিরাজি চিকিৎসা গ্রহণ করে এখন কিছুটা সুস্থ। আপনারা সবাই ফিরু ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সেদিন ছিল পূর্ণিমা। রাস্তার এক একটা বালুকণাও দেখা যাচ্ছিল। বয়সটা তেমন বেশি না, 40+। সাইকেল চালিয়ে রওনা দিল। সাইকেলটা পুরনো, তাই ব্রেক নাই বললেই চলে। তিনি যখন সেই ব্রিজের ওপরে আসলেন তখনই ওই ছায়ামূর্তিটি দেখতে পেলেন, কিন্তু ব্রেক না থাকায় ছায়াটির ওপর দিয়ে চাকা উঠে যায়। মুহূর্তেই সাইকেল সহ 80 কেজির মানুষটাকে ঢিল মেরে পানিতে ফেলে দেওয়া হয়। কোনো রকমে প্রাণ নিয়ে চিৎকার করতে করতে তিনি দৌড়াতে থাকেন এবং দূরের বাড়ি থেকে তার চিৎকার শুনে সবাই ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। ভাগ্যের কারণে সেদিন সিদ্দিক চাচা বেঁচে ফিরেছিলেন। শোনা যায় দীর্ঘ 40 থেকে 45 বছর আগে 2-3 মাস পর পর একজন মানুষকে উল্টো করে অর্ধেক গেড়ে দিত তালগাছের জমির কাতার ভেতরে। এভাবে চলার পর এলাকার শাহী মসজিদের বড় ইমামকে নিয়ে এসে সিন্নি বিতরণ করা হয়, দোয়ার আয়োজন করা হয়। এরপর আর মানুষটার সাথে এরকম ঘটনা ঘটেনি। ভয় দেখাতো মানুষকে এরকম বহু ঘটনা লোকমুখে প্রচলিত আছে। যাই হোক, সময়টা 2019 নভেম্বর মাসের দিকে। আমি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই, নামটা বললাম না, তার ডাক নামটাই বলি, রানী। তার বাড়ি ছিল পাকুন্দিয়া। তার নানু বাড়িতে থেকে সে পড়াশোনা করে, মানে ওই ব্রিজের শেষ প্রান্তের গ্রামে। আমি তখন কলেজে পড়তাম এবং সে তখন 10ম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের যেদিন দেখা হতো না রাস্তায়, সেদিন চুপচুপি রাতে গিয়ে দেখা করতাম। মূলত তাকে একদিন না দেখে আমি থাকতে পারতাম না। বলে রাখা ভালো, বাড়িতে কোনো পুরুষ ছিল না, সবাই বিদেশ। শুধু বৃদ্ধ নানা নানু আর মামুনি থাকতো বাড়িতে। তার সাথে যেদিন প্রথম দেখা করতে যাই, সেদিনই আমার জীবনের প্রথম ওই ব্রিজের দিকে এত রাতে গেছি। রাত আনুমানিক 11টা। আপনারা জানেন যে গ্রামের মানুষ মোটামুটি ঘুমিয়ে পড়ে তখন, এটা তাদের জন্য গভীর রাত। তারপরে আবার শীতকাল। নিজের হাত ঠিকঠাক দেখা যাচ্ছে না, কুয়াশার অন্ধকার ভেদ করে রওনা দিলাম সেই অভিশপ্ত ব্রিজের দিকে। আমি দেখা করব, তবে সামনে দিয়ে গেলে হয়তো মানুষ দেখে ফেলবে, তাই বাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছি। ব্রিজ থেকে 1 মিনিট এগোতেই গ্রাম শুরু। আমি ভুলক্রমে ব্রিজ থেকে 10-20 কদম এগিয়ে জমিতে নেমে যাই। ওই এলাকায় গেছি কিন্তু বাড়ির পিছনে যাইনি কখনো। মানুষ হয়তো হাসাহাসি করবে যে গ্রামের ছেলে কিন্তু পাশের এলাকা চিনে না ভালো করে এই বয়সে। এটা একেবারেই সত্যি। যাই হোক, তখন আমার একটু ভয়ই লাগছিল। আমি জমিতে নেমে হাঁটছি। 20 থেকে 30 কদম হাঁটার পর অভিশপ্ত 3টি তাল গাছের নিচে চলে আসি, যেখানে মানুষের মৃতদেহ উল্টো করে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যেত। কথা আমার মাথায় ছিল না, ভয় ছিল না। হঠাৎ করে আমাকে কল করে রানী। তখন জিজ্ঞেস করে, কই তুমি?
আমি কিছুটা হাস্যকণ্ঠে বললাম, এই তো আমি তাল গাছের নিচে। এই কথা বলার পর সে আমাকে বকাঝকা করতে শুরু করে। বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে তুমি তাড়াতাড়ি বাসায় যাও, আমার কসম তুমি তাড়াতাড়ি বাসায় যাও বলে কাঁদতে লাগলো। আসলে ভয়টা তখন লাগা আরম্ভ হলো। বিশ্বাস করেন রাসেল ভাই, ঠিক তখনই এত অন্ধকার দিনের মতো হয়ে গেল, শুধুমাত্র আমার আশেপাশে 20 থেকে 30 কদম পর্যন্ত। আমার ভয়ে তখন মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, গলা শুকিয়ে গেছে, আমার সারা শরীর অবশ হয়ে গেছে। হঠাৎ 3টি তাল গাছ থেকে অঝরে তাল পড়া শুরু হলো, সাথে সাথে কালো কুঁচকুঁচে অবয়বগুলো নেমে আসতে থাকলো। এত কুয়াশার মধ্যে সাদা আলোতে তাদের দেখা যাচ্ছে। 2.5 ফুট উচ্চতার দেহটা, বিভৎস রকম হাসি। এদিকে রানী কাঁদতে থাকে। মামনি এসে তাকে দেখে বকা দেয় যে এত রাতে কার সাথে কথা বলে। সব কথা খুলে বলার পর মামনি বুঝতে পারল। বলে রাখা জরুরি যে জঙ্গলের সাথে বাড়ি থাকায় এসব বিষয়ে তার ধারণা রয়েছে এবং হালকা পাতলা কিছু তদবিরও তিনি জানেন। এদিকে আমি কথা বলার চেষ্টা করেও পাচ্ছি না, ওদিকে ঘুমানোর আওয়াজ, মোবাইলে কান্নার শব্দ। এরপর বিকট শব্দ শুনি আমরা সবাই দুজনেই। এক পর্যায়ে রানী কান্নাকাটি করে জোরপূর্বক মামনিকে নিয়ে আসতে থাকে। তারাও অভিশপ্ত আলো দেখতে পান। আসার সময় অনেক পাওয়ারফুল একটা লাইট নিয়ে আসতে থাকে তারা। আমাকে তখন কেউ শূন্যে ভাসিয়ে দিল। আমার মাথা নিচের দিকে, পা উপরের দিকে, হাত থেকে মোবাইল পড়ে গেল। তাদের সাথে থাকা একটা লাইট টিপ দেওয়ার সাথে সাথে আলো চলে যায় এবং দোয়া দুরুদ পড়তে থাকে মামনি। সেই কালো কুচকুচে অবয়বটি দেখে রানী প্রচণ্ড ভয়ে অচেতন হয়ে যায়। এদিকে মামনি দোয়া দুরুদ পড়তে থাকে এবং এক পর্যায়ে 2-3 হাত ওপর থেকে আমাকে ছেড়ে দেয় এবং কাদার মধ্যে আমি গেড়ে যাই। নাক পর্যন্ত আমার কাদার মধ্যে চলে গিয়েছিল, দম প্রায় বেরিয়ে আসার মতো উপক্রম। এদিকে ঘাড়ে প্রচণ্ড ব্যথা পাই, জিভ কেটে যায় দাঁত দিয়ে। অন্যদিকে জমতে থাকা সেচের পানি মুখে ছেটানোর পর রানী সচেতন হয়। কিছুক্ষণ পরেই আমার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। দেখে শয়তান ভেবে ভয় পেয়ে আবার সে জ্ঞান হারায়। তখন প্রায় 15 মিনিট আমরা নিশ্চুপ রইলাম। চারিদিকে শীতল হাওয়া, নিশ্চুপ সারা এলাকা। একটা সময় রানীর জ্ঞান ফিরল, সবাই বাসায় আসলাম। নানু ও তার ছোট মামাতো ভাই সবাই সজাগ হলো। লোকে শুনলে খারাপ ভাববে, এত রাতে একটা ছেলে ইত্যাদি, তাই রাতটা এখানেই থাকতে বলল। সবাই আমাকে চেনে, পাশের এলাকারই তো। তখন 3টা ছুঁই ছুঁই, কিন্তু হঠাৎ মাথায় একটা চিন্তা ঢুকে গেল, এখন বাড়ি না যাই তো আব্বু মেরেই ফেলবে। রাগের মাথায় খুন করতে দ্বিধা করবে না। তার ওপর যদি এসব শোনে তাহলে তো কোনো কথাই নেই। তাই আটকানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে সামনে কে জানি হঠাৎ করে রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড় মারে। এসবে ভয় করেও না করার ভান করে হাঁটতে শুরু করি। এক পর্যায়ে পাশাপাশি বড় একটা কিছু ছায়া দেখি, আমাকে সামনে যেতে দিচ্ছে না। তাই রাগে এমন জোরে একটা ঘুষি মারি, মনে হয় একটা তাল গাছ পড়ার আওয়াজ শুনতে পেলাম। পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। দৌড়ে বাসায় আসলাম, দেখি পুরোই উল্টো। বাবা মা এই শীতের রাতে বাইরে বসে আগুন পোহাচ্ছে, আর আমাকে কলের পর কল দিচ্ছে আর কাঁদছে আমার মা। আমি এক পা উঠোনে দিতেই জ্ঞান হারালাম। আমার মুখে রক্ত জমায়, কাদা দেখে চিৎকার দিয়ে এগিয়ে আসলো। এলাকার সবাই সজাগ হলো, সবাই মিলে ঘরে নিল। সারা রাত পর আমার জ্ঞান ফিরল। সবাই জানতে চাইলে বলি ডাকাতে ধরেছিল। মা বলে, তাহলে মোবাইল নেয়নি কেন? মিথ্যা বলে ধরা খেলাম। সবার চাপে 2 দিন পরে বলতে রাজি হই। এদিকে দিন দিন সুস্থ হতে লাগলাম। রানীর বাড়ি থেকে মামনি সবাইকে বলে দিয়েছিল, যে কারণে বাবা জানতে পেরে যায়। অনেক বকাবকি করে শেষে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ জিনের মাধ্যমে জানতে পারে যে হাফিজুল্লাহ নামক জিন আমাকে সাহায্য করেছিল এবং সে অনেককেই সাহায্য করে। এবং কবিরাজ বলে আমাকে বিয়ে করতে দেবে না বদ জিনগুলো, কারণ রানীর দিকে একটি বদ জিনের নজর ছিল। ঠিকই রানীর সাথে বিয়ে ঠিক হয়েও শেষ প্রান্তে আর হয়নি। পরে কবিরাজ ধরে বদ জিনদের রাজি করায় একটা ছাগলের বিনিময়ে, কিন্তু তারাও শর্ত দিয়েছিল আমার সাথে বিয়ে না দেওয়ার। ভালো লাগে তো। ফুপুর এমনই অবস্থা দেখে আমরা সবাই মিলে চেষ্টা করি ফুপুকে গল্পে বা আড্ডায় মাতিয়ে রাখার, কিন্তু ফুপু এসব কিছুতে রেসপন্স না করে চুপচাপ বসে থাকতেন। এই অবস্থা দেখে একসময় পরিবারের মুরব্বীদের পরামর্শে ফুপুকে আমাদের সিলেটেরই জনপ্রিয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর সব দিক বিবেচনা করে ও ফুপুর সাথে কথাবার্তা বলে জানান যে ফুপুকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা শোনার পর সবাই একটু অবাক হই, কারণ ফুপু এমন একজন মানুষ যার সাথে হাসি মুখে চলাফেরা ছিল সবার। তারপর ফুপুর থেকে ব্ল্যাক ম্যাজিক সরানোর জন্য হুজুরের পরামর্শে একদিন বাসায় হুজুর সহ ফুপা, আব্বু আরও কয়েকজন উপস্থিত হলেন। হুজুর কিছু দোয়া দরুদ পড়ার পর বললেন যে কেউ একজন গভীর রাতে একা যে একটি পাতিল, মোমবাতি, আগরবাতি
মোমবাতি গোলাপ জল নিয়ে আশেপাশের কোনো নদীর ঘাটে গিয়ে কিছু কাজ সম্পন্ন করবে এবং তাতেই ব্ল্যাক ম্যাজিকটা ফুপুর ওপর থেকে কেটে যাবে। তবে যে এই কাজ করতে যাবে সে অবশ্যই ফুপুর কাছের হতে হবে এবং সাহসী হতে হবে, কারণ এই রকম কাজ করতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। উপস্থিত সকলে এই কথা শোনার পর কিছুটা ঘাবড়ে যায়। পরে আব্বু হুজুরকে বলেন যে তার এই কাজ করতে কোনো সমস্যা নেই। একদিকে হুজুর বাসায় বসে দোয়া দুরুদ পাঠ করছিলেন, আর অন্যদিকে আব্বু সুরমা নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেন। তখন রাত বাজে 1টা। আব্বু যেয়ে নদীর পাশে একটা ঘাটে পৌঁছান এবং কাজগুলো সম্পূর্ণ করার জন্য হুজুরকে কল করেন। হুজুর আব্বুকে নির্দেশনা দিতে থাকেন পাতিলের মধ্যে মোমবাতি জ্বালিয়ে আরও অন্যান্য জিনিস সহ, যেমন তাবিজ, ফুপুর ব্যবহৃত কাপড়, পাতিলটিকে নদীতে ছেড়ে দিতে হবে। হুজুরকে কলে রেখেই হুজুরের কথা মতো আব্বু পাতিলটিকে নদীতে ছেড়ে দেন। পাতিল স্রোতের অনুকূলে যেতে থাকে এবং এক পর্যায়ে চোখের আড়াল হয়ে যায়। হুজুর আব্বুকে তখন কিছু দোয়া দুরুদ পড়তে বলেন। আব্বু দোয়া দুরুদ পড়তে থাকেন। এমত অবস্থায় আব্বু আশপাশ থেকে অদ্ভুতভাবে তার নাম ধরে ডাকতে শোনেন, কখনো ফুপুর গলায়, কখনো দাদুর গলায়। আব্বা হুজুরকে এগুলো জানালে হুজুর আব্বুকে কোনো দিকে তাকাতে মানা করেন এবং এইসব ইগনোর করে বারবার দোয়া দুরুদ পড়তে বলেন। একসময় হুজুর আব্বুকে জিজ্ঞেস করলেন যে, দেখো তো নদীতে যে পথে পাতিলটা চলে গিয়েছে সেদিক থেকে আবার কোনো কিছু আসছে কিনা। আব্বু প্রথমে কিছু দেখতে না পেলেও কিছু সময় পর দেখতে পান যে ঠিক ওই দিক থেকে ওই পাতিলটি স্রোতের বিপরীতেই আবার ঘাটের দিকে আসছে এবং ঠিক যেখানে আব্বু পাতিলটি ছেড়ে দিয়েছিলেন সেখানে এসেই আবার থেমে গেল এবং ভেতরের মোমবাতিটিও জ্বলছে। আব্বু এটা দেখে খুব অবাক হলেন যে পাতিলটি স্রোতের প্রতিকূলে কিভাবে আবার ফিরে আসলো। এটা সম্ভব কিভাবে? ভেতরের মোমবাতিটিও জ্বলছে। এটা দেখে আব্বু অবাক হয়ে তাকিয়ে থাকেন এবং হুজুরকে সাথে সাথেই কল করে বিষয়টি জানান এবং জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে জানেন যে ওই দিক থেকে কিছু ফেরত আসছে আর স্রোতের বিপরীতে কিভাবে এটা সম্ভব হলো? হুজুর আব্বুকে বললেন যে, সে বিষয়ে পরে বলছি, আগে আপনি যত দ্রুত সম্ভব জায়গাটি ছেড়ে আসুন। আব্বুর সাথে সাথে জায়গাটি থেকে ফিরে আসেন এবং ফুপুর বাসায় চলে যান। হুজুর কিছুটা নরম কণ্ঠে বললেন যে, আপনার বোনকে খুব শক্তিশালী খারাপ জিন দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, যার জন্য এটিকে সহজে সরানো সম্ভব না, আর এই কারণেই আপনার বোন দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়ছেন। দেখি আর কি করা যায়। আপনারা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করতে থাকেন। আর আব্বুকে পরামর্শ দেন যে আজ রাতটা এখানেই থেকে যেতে। যেহেতু তিনি এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন তাই গভীর রাতে বের না হওয়াই উত্তম। আব্বু হুজুরের কথা শুনে অনেক চিন্তায় পড়ে যান। আর আব্বু একটা স্বভাব আছে, যত কাজই থাকুক না কেন বা যত গভীর রাতই হোক না কেন আব্বু বাসায় ফিরবেনই। ওই দিন রাতে আব্বু বাসায় ফিরে আসেন। আম্মু আমার সাথে কাহিনীগুলো শেয়ার করেন। আমি মনে মনে ভাবলাম, হুজুর একটা মন গড়া কাহিনী বানিয়ে আব্বুকে বলে দিয়েছেন। এটি বিশ্বাস করার কোনো মানে হয় না। এগুলো কোনো গল্প কাহিনীতে শুনলে মানায়। পরের দিন থেকে ফুপু কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন এবং আমার অন্যান্য ফুপুদের আম্মু, আব্বু, চাচা, চাচিদের কল দিয়ে ওনার বাসায় যাওয়ার জন্য জানালেন। সবাই তো ওনার এরকম আচরণ দেখে খুশি মনে ওনার বাসায় চলে গেলেন। আম্মুও ফুপুর প্রিয় খাবার রান্না করে তাড়াহুড়ো করে ফুপুর বাসায় গেলেন। আমি যেতে পারিনি, কারণ ওই সময় আমার প্রিটেস্ট চলছিল। তো সবাই ওই দিন ফুপুর বাসায় ফুপুকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করেন এবং অনেক আড্ডা দেন। ফুপুও কিছুটা হাসি খুশি ছিলেন। তারপর রাতের দিকে সবাই নিজ নিজ বাসায় ব্যাক করেন এবং সবাই খুব খুশি মনে ছিলেন। বিশেষ করে আব্বু এই ভেবেছে ফুপু হয়তো ধীরে ধীরে সুস্থ হতে চলেছেন। তার 2 দিন পর আমি সকালে ঘুম থেকে উঠি। আম্মু হঠাৎ কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন এবং বলেন, তোর ফুপু আর নেই। আমি বললাম, কিভাবে সম্ভব? এই না তোমরা ভালো দেখে আসলা। আম্মু চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তোর ফুপু ফাঁসি নিয়ে মারা গেছে। আমি তা শোনার পর কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম আর অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছিল। তারপর নিয়ম অনুযায়ী ফুপুর লাশের আইনি প্রসেস শেষ হলো। তারপর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হলো। পরে জানতে পারি মৃত্যুর দিন ফুপু প্রায় 9 মাস পর সবার জন্য নিজ হাতে রান্না করেন এবং আমার ভাইকে খাইয়ে দিয়ে বলেন,
তুই আমার চিন্তা করিস না, স্কুলে যা। আর ফুপাকে বলেন, তুমি তোমার কাজে যাও, আমি ঠিক আছি, কিছু লাগলে জানাবো। এই বলে ওদের বিদায় দেন এবং কাজের বুয়াকে সবজি কাটতে দিয়ে বলেন, আমি ওপরের রুমে যাচ্ছি। ফুপুদের ডুপ্লেক্স বাসা ছিল, সেখানে গিয়ে একটা রুম লক করে তিনি গলায় ফাঁসি নেন। আজও আমি এর উত্তর খুঁজে পাইনি, কেন এমনটা করলেন ফুপু। হুজুরের কথাই সত্যি প্রমাণিত হলো, খারাপ জিনের প্রভাবেই কি ফুপু এমনটা করলেন? এখানেই শেষ হয়নি। ফুপু মারা যাবার কিছুদিন পর আমি ও আম্মু আব্বুর কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলাম। সাধারণত আব্বু অনেক সাহসী, কিন্তু ফুপু মারা যাওয়ার পর থেকে আব্বু কোথাও একা বসতে বা শুতেও ভয় পেতেন। আমার এক কাজিনও জানায় যে গ্রামের বাড়ি যেয়ে আব্বু যখন একা রুমে ঘুমাচ্ছিলেন তাকে ডাক দিয়ে নিয়ে যেয়ে বলেন, তুমি একটু আমার পাশে ঘুমাও, আমি ঘুমাতে পারছি না। আম্মু আরও আমাকে বলেন আব্বু রাতে বাথরুমে যেতেও অনেক ভয় পায়। আমি ভাবলাম ফুপুর অস্বাভাবিক মৃত্যুতে বোধহয় আব্বু এমনটা করছেন। এই ভেবে বিষয়টাকে আমি ইগনোর করলাম। একটা বিষয় বলে রাখি, আমাদের শহরে একটি বাসা রয়েছে। আমাদের পড়ালেখার সুবিধার্থে শহরে থাকা, কিন্তু গ্রামেই আমাদের স্থায়ী ঠিকানা। আব্বু ব্যবসার কাজে গ্রামের বাড়িতে আসা যাওয়ার মধ্যেই থাকতেন। তো আব্বু গ্রামের বাড়িতে গেলেই আমি আব্বু আম্মুর রুমে গিয়ে শুতাম, আর আম্মু আমার দুই ছোট বোনকে নিয়ে একই রুমে ঘুমাতেন। তো আমি যথারীতি একদিন আব্বু আম্মুর রুমে একা শুয়ে আছি। হঠাৎ আমার রাত 3টায় ঘুম ভাঙল। আমি অস্বাভাবিক কিছু ফিল করলাম, আর মনে হলো কেউ আমাকে ডাকছে। একটু নড়াচড়া করে উঠে বসলাম আর ভাবলাম হয়তো আমার মনের ভুল, কারণ ফুপুর মৃত্যুর পর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন উল্টাপাল্টা স্বপ্ন দেখছে। এসব শুনে হয়তো আমারও এরকম কিছু একটা হচ্ছে। কিন্তু একটু পরেই আমি আবার একটা কিছুর আওয়াজ শুনলাম। আমি তাৎক্ষণিক বিছানা থেকে উঠে দাঁড়ালাম, একটু একটু করে রুমের দরজার সামনে গেলাম। অমনি আমার মনে হলো একটা ছায়া আমাদের ডাইনিং রুম দিয়ে হেঁটে গেল। আমি ভয়ের সাথে সাথে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আর দোয়া দুরুদ পড়তে লাগলাম। একসময় মনের অজান্তেই ঘুমিয়ে পড়লাম। পরদিন আবার রাতে একা ঘুমাতে কিছুটা ভয় পাচ্ছিলাম। আবার বাসার কাউকে যে বলবো ভাবলাম হয়তো কেউ বিশ্বাস করবে না। তা যাই হোক, আমি একটু ভয় ভয় মনেই ঘুমিয়ে পড়লাম। ওই দিন মধ্যরাতে আমার ঘুম ভাঙল। হাতে মোবাইলটা নিয়ে দেখলাম 3:20। আবারও গত রাতের মতোই মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে, খুব তীক্ষ্ণ কণ্ঠে এবং কানের খুব কাছে। শাহাদাত, শাহাদাত, শাহাদাত। আমি এবার চমকে উঠলাম যে একই জিনিস বারবার হওয়া কখনো মনের ভুল হতে পারে না। আমি আস্তে আস্তে রুমের দরজার দিকে গেলাম। গিয়ে আমি যা দেখলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। স্পষ্ট একটি কালো ছায়া আমাদের ডাইনিং টেবিলের একটি চেয়ারে বসে আছে। ওই সময় আমি যে চিৎকার করব বা কিছু করব, কিছুই করতে পারছিলাম না। কেমন জানি শরীর একটু নাড়াতে পারছিলাম না। আমি রুমের ভেতরে ঢুকে যাই, আর আমি অঝরে ঘামছিলাম, গলা শুকিয়ে আসছিল। তারপর আমি এক দৌড়ে আম্মুর কাছে যাই, দেখি আম্মু ঘুমিয়ে আছে। তারপর আম্মুকে ডাক দেই আর সবকিছু খুলে বলি। আম্মু এসব শোনার পর অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। আম্মু আমাকে মৃদু কণ্ঠে বলতে লাগলেন, তুইও এরকম কিছু দেখতে পাচ্ছিস? আমি বুঝে গেলাম আম্মুও আমার মতো একই রকম কিছু দেখছে বা ফিল করছে। পরদিন আব্বু বাসায় আসার পর আম্মু আব্বুকে সব বলার পর আব্বু অবাক হয়েছিল। আমি তোমাদের কিছু বলিনি যাতে তোমরা এসব নিয়ে ভয় না পাও। আমি ওই দিন নদীর ঘাট থেকে হুজুরের কথা মতো কাজগুলো শেষ করে আবার বাসা থেকে ফেরার পর থেকেই অদ্ভুত সব কাহিনী ঘটছে। বিশেষ করে আপা মারা যাবার পর থেকে এসব বেড়ে গেছে। রাতে আমি একা ঘুমাতে পারি না। মনে হয় আমার কাছে কেউ একজন শুয়ে আছে আর কানে ফিস ফিস করে কিছু বলছে। কোথাও একা একা বসে থাকলে মনে হচ্ছে আমার কাঁধের ওপর কেউ একজন বসে আছে। আমার শরীর ভার হয়ে আসছে। যখনই আমি বাথরুমে যেতাম মনে হতো কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে আর কিছু বলার চেষ্টা করছে। এসব কিছুর পর আমরা বুঝতে পারলাম যে বাসায় খারাপ কিছুর আবির্ভাব ঘটেছে। তাই দেরি না করে আব্বু ওই হুজুরকে নিয়ে আসলেন। হুজুর সবকিছু শোনার পর বললেন যে ফুপুর সাথে থাকা সেই খারাপ জিন বা তার কোনো সাথী আব্বুর সাথে আছে।
ওই দিন আব্বু নদীর ঘাটে গিয়ে ওই কাজগুলো করায় ওইখান থেকেই আব্বুকে প্রভাবিত করতে চাচ্ছে। হুজুর আরও বলেন, এই জিনগুলো খুবই খারাপ এবং শক্তিশালী। তারা কানের কাছে বিভিন্ন শব্দ করে সব সময় এবং অন্য মনস্ক রাখতে চায়। দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য কানের কাছে বিভিন্ন কথা বলতে থাকে। ফুপুর সাথে এই জিনগুলো এগুলোই করত। এমনকি ফুপুকে এইটা ফিল করাতো যে আশেপাশে এখনো পর্যন্ত যত খারাপ কিছু হয়েছে বা তার আশেপাশে মানুষের সাথে খারাপ যাই হচ্ছে তার জন্য দায়ী উনি। এক পর্যায়ে তিনি এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। এসব শোনার পর আমি এখন বিশ্বাস না করে আর থাকতে পারলাম না, কারণ ওই দিন রাতে যখন আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ ডাকছে, মনে হচ্ছিল খুব কাছের কেউ আমাকে খুব বিরহ ভরা কণ্ঠে ডাকছে, আর খুব তীক্ষ্ণ কণ্ঠ আমার কানে আসছিল। মনে হচ্ছিল আশেপাশের কিছুই ভালো লাগছে না। তারপর ওই দিন রাতে হুজুর আমাদের বাসাতেই থেকে গেলেন। যেহেতু ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, তাই তিনি নিজ থেকে বললেন, এভাবে চলতে থাকলে একে একে সবকিছু নষ্ট করে ফেলবে। তাই তিনি আমাদের বাসায় থেকে রাত্রি যাপন করেন এবং জিকির আজগার করেন এবং আব্বু সহ আমাদের সবাইকে কিছু দোয়া দুরুদ লিখে দিয়ে যান, যেগুলো নিয়মিত পাঠ করতে বলেন, এবং আব্বুকে একটি তাবিজ পরিয়ে দিয়ে যান। তারপর থেকে আমাদের বাসায় এরকম কিছু ঘটতে দেখা যায়নি। আমাদের দফতরি কাকু আব্দুল মিয়া যখন ওই স্কুলে চাকরি পান, তখন স্বাধীনতার বেশ কয়েক বছর পার হয়ে গেছে। বেশ ভালোই কাটছিল ওনার চাকরি জীবন। উনি সকালবেলায় স্কুলের যত রকম দপ্তরি কাজ আছে সবকিছু বেশ ভালোভাবেই পালন করতেন। সেই সাথে সময়ে সময়ে ঘন্টা বাজানোর দায়িত্বটাও ওনার উপরেই ছিল। বিকেলবেলা যখন স্কুল শেষ হয়ে যায় তখন উনিও ওনার সকল হাতের কাজ শেষ করে বিশ্রাম করেন এবং সন্ধ্যার পর থেকেই ওনার রাতের দায়িত্ব শুরু হয়। যদিও কাজ বলতে ওই বসে বসে রেডিও শোনেন, মাঝে মাঝে স্কুল চত্বরে একটু ঘুরে বাঁশি বাজানো, টর্চ লাইট দিয়ে বিভিন্ন আনাচে কানাচে খেয়াল রাখা, গাছের ফলগুলো ঠিকঠাক আছে কিনা, স্কুল ভবনের দিকে একটু হেঁটে আসা, এসবই তার কাজ। যেহেতু তিনি তখন একজন তাগড়াই যুবক ছিলেন, গ্রামের ছেলে, সেহেতু তার সাহস একেবারে খারাপ না। এভাবে মাস দুয়েক কেটে যায়। একদিন রাতে উনি যখন চারপাশে টহল দিয়ে এসে নিজের রুমে ঢুকে রেডিওটা চালালেন, হঠাৎ শুনলেন স্কুলের ঘণ্টাটি বাজছে। উনি ভাবলেন হয়তো ওনার শুনতে ভুল হয়েছে। সারাদিন ঘণ্টা তো উনিই বাজান, ফাঁকা জায়গা, এরকম ভুল হতে পারে। এই ভেবে উনি আবারও রেডিওতে মন দিলেন, কিন্তু কিছুক্ষণ পর শুনলেন ঘণ্টাটি আবার বাজছে। এবার উনি রেডিও বন্ধ করে খেয়াল করলেন এবং বুঝলেন যে ওনার কান নয়, ঘণ্টা সত্যিই বাজছে। উনি ভাবলেন হয়তো কেউ স্কুল সীমানায় ঢুকেছে। যদিও রাতের বেলা, তবুও সন্দেহ করলেন গ্রামে এরকম দস্যি ছেলে পেলে থাকতেই পারে। উনি উঠে গেলেন ঘণ্টার দিকে। বলে রাখি, মূল স্কুল ভবনের সাথে লাগোয়া অফিস ভবনের এক কোনায় ওনার ছোট্ট ঘরটি, এবং প্রায় ৩-৪টি রুম পার হয়ে ঘণ্টা রাখার জন্য একটা কর্নার রয়েছে। সেখানে ঘণ্টা টাঙানো এবং একটা ছোট্ট টেবিলের ওপর হাতুড়ি থাকে। উনি গেলেন এবং দেখলেন কোথাও কেউ নেই। এমনকি ঘণ্টাও ঘণ্টার জায়গাতেই আছে, একটুও নড়ছে না। উনি ওখানে দাঁড়িয়ে ভাবলেন কেউ যদি ঘণ্টা বাজাবেই, তবে ঘণ্টা এখনো নড়তে থাকার কথা। উনি ভয় না পেলেও একটু অবাক তো অবশ্যই হলেন। উনি আশেপাশে লাইট মারলেন, কাউকে দেখতে না পেয়ে নিজের রুমে চলে আসলেন। ঘরে ফিরে উনি দরজা লাগাতেই ঘণ্টা আবারও বাজতে শুরু করলো, এবার আগের থেকেও জোরে এবং দ্রুত। আগে একটা ঘণ্টা থেকে অন্য ঘণ্টার মধ্যে কিছুটা সময়ের বিরতি থাকলেও এবার আর তেমন নয়, কেউ যেন একাধারে বাজিয়েই চলেছে। এবার তিনি খুব দ্রুত পায়ে একটু দৌড়েই সেখানে গেলেন। গিয়ে যা দেখলেন তাতে এক সুস্থ মানুষের হতভম্ব হওয়ার দশা। উনি যেতেই শব্দ বন্ধ হয়ে গেল এবং দেখলেন কোথাও কেউ নেই এবং ঘণ্টাটি স্থির, ঘণ্টার হাতুড়িও তার জায়গাতেই রয়েছে। এবার সাহসী আব্দুল মিয়া কিছুটা ভয় পেলেন। উনি দৌড়ে ওনার রুমে ফিরে দরজা বন্ধ করলেন এবং ভাবতে লাগলেন, কিন্তু হিসাব মিলাতে পারলেন না, কারণ কোথাও কেউ নেই, ঘণ্টা স্থির, অথচ তা বাজছে। উনি বিছানায় শুয়ে কিভাবে এমন সম্ভব, কে হতে পারে, এইসব 7-5 ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলেন। বলে রাখা ভালো, তখন ঘড়িতে সময় 3টা। উনি অন্যদিন এরও কিছু পরে ঘুমান। পরদিন সকালে উনি ওনার যাবতীয় স্কুলের কাজ করলেন।
কাউকে কিছু বললেন না। ওনার নতুন চাকরি, পাছে কেউ কিছু বলে, তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করলেন। সেদিন রাতে আবারও উনি অন্য দিনের মতো যথারীতি পাহারা দিচ্ছেন। ঘড়িতে যখনই সময় রাত 2:30, ঘন্টা বেজে উঠল। উনি তখন মাঠের দিকে ছিলেন। উনি আঁতকে উঠলেন। উনি ভাবতে লাগলেন, আমি তো আজ সীমানা প্রাচীরের দিকেই আছি। কেউ যদি স্কুলে ঢুকেই থাকে তবে আমাকে এড়িয়ে গেল কি করে, আর ঘন্টা বাজিয়ে এসে লুকাবে কোথায়? সব ঘর তো তালা দেয়া। কি হচ্ছে এসব ভাবছেন আর ভবনের দিকে এগোচ্ছেন। এদিকে বিরতি দিয়ে দিয়ে বাজতে থাকা ঘন্টাটি আব্দুল মিয়ার স্কুল ভবনের দিক থেকে পা বাড়ানোর সাথে সাথেই হঠাৎ করে অনবরত বাজতে শুরু করলো। ওনার মনে হচ্ছিল যেন গায়ের সমস্ত শক্তি দিয়ে কেউ ঘন্টা বাজিয়ে যাচ্ছে। ওনার কান যেন সে শব্দে যন্ত্রণা করতে শুরু করেছে। উনি যেই মুহূর্তে ভবনের সিঁড়িতে পা রাখলেন, ঘন্টা বাজা বন্ধ হয়ে গেল। উনি ঘন্টার কাছে গেলেন এবং দেখলেন ঘন্টা ঠিক গতদিনের মতো স্থির। কিন্তু আজ উনি অনুভব করলেন ওখানে যেতেই ওনার শরীর যেন খুব ভারী হয়ে এসেছে। উনি যেন নড়তে পারছেন না। তবু অনেক সাহস করে উনি ঘন্টাটি ধরলেন এবং ওনার মনে হলো উনি বৈদ্যুতিক শক খেলেন এবং তাৎক্ষণিক পড়ি কি মনে করে নিজের ঘরের দিকে ছুটলেন। নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে যত দোয়া দুরুদ জানতেন সব পড়লেন। ওই রাতের মতো আর একবারও কোনো শব্দ হলো না। কিন্তু দপ্তরি কাকু ভয় তো পেলেনই, সেই সাথে উনি কি করবেন তাও ভাবতে লাগলেন। উনি কাকে বলবেন এসব কথা? তার কথা কেউ বিশ্বাস করবে কিনা? এরকম তীব্র শব্দ আর কেউ পাচ্ছে কিনা? ভূত প্রেতের কথা বললে সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে এবং পাগল বলবে কিনা? এসব নানা প্রশ্ন তার মাথায় আসতে লাগলো। একই সঙ্গে পাগল ভেবে তার চাকরিটাও চলে যেতে পারে এবং মাথা গোঁজার ঠাঁইটাও হারাতে হতে পারে। এই ভয়টা যেন তাকে সবচেয়ে বেশি পেয়ে বসেছিল সেদিন রাতে। ভয়ে তটস্থ হয়ে সেই রাতটা এই সমস্ত চিন্তার মধ্যে দিয়েই জেগে পার করে দেন। সকালবেলা মালি জাব্বার আলীকে সাহস করে এসব ঘটনা বলবেন বলে ঠিক করলেও আব্দুল মিয়া বলতে পারলেন না। উনি ভাবলেন এরকম কিছু বললে হয়তো কেউ আর ভয়ে সাহায্য করতে চাইবে না। তাই আব্দুল মিয়া তার থেকে বয়সে 4-5 বছরের বড় জব্বার ভাইকে সেদিন রাতে তার সাথে রাতের খাবার খেতে এবং রাতে গল্পগুজব করার জন্য দাওয়াত দিলেন। জাব্বার ভাইও রাজি হয়ে গেলেন। জাব্বার আলী সেদিন রাতে তার সাথে খেলো। দুজনের জীবনের সুখ দুঃখের গল্প করতে করতে হঠাৎ যখন ঘড়িতে 2:30, তখনই সেই ঘন্টার আওয়াজ আসলো। আব্দুল মিয়া কিছু বলার আগেই জাব্বার আলী বলে উঠলেন, ঘন্টা কে বাজালো? আব্দুল মিয়া তার দিকে তাকিয়ে যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এই ভেবে যে এবার তিনি তার দম আটকে আসা এই আতঙ্কের কথা বিশ্বাস করানোর একজন লোক পেলেন। পরক্ষণে আবারও জাব্বার মিয়া বলে উঠলেন, এত রাতে কে ঘন্টা বাজায়? তখন আব্দুল বিগত 2 রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সব জাব্বারকে খুলে বলতে লাগলেন। যখন ঘটনাগুলো আব্দুল বয়ান করছিলেন, ঘন্টাতে যে বাড়িগুলো পড়ছিল তা যেন কেউ রাগান্বিত হয়ে সমস্ত দুনিয়া কাঁপিয়ে বাজাচ্ছিল। বহু কষ্টে আব্দুল মিয়া তার সমস্যাগুলো জাব্বারকে বলে শেষ করতেই জাব্বার বলল, আজ আমি দেখব কার এত জোর। সে খুব সাহস নিয়েই ঘন্টার কাছে গেল এবং দেখল মিনিট কয়েক আগে এত জোরে জোরে বেজে যাওয়া ঘন্টা একদম পাহাড়ের মতো স্থির হয়ে আছে। জাব্বার জিজ্ঞেস করলেন, কে এখানে? সাহস থাকে তো সামনে আয়। বলতে না বলতেই ঘন্টা বাজতে শুরু করলো। অথচ হাতুড়ি তার জায়গাতেই আছে, এক চুলও নড়েনি। না নড়ছে ঘন্টাটা। এসব দেখে জাব্বার মনে মনে ভয় পেলেও সে ঘন্টাটি ধরতে গেল, আর ঘন্টা ধরার সাথে সাথেই চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। জাব্বারের চিৎকারে আব্দুল ছুটে গেল। ততক্ষণে ঘন্টা বাজা বন্ধ হয়ে গেছে, আর ওই রাতের মতো ঘন্টা কোনো প্রকার শব্দ করল না। জাব্বার সেই রাতে ঘোরের মধ্যে পার করে দিল। পরদিন সকালে যখন সুস্থ বোধ করল, তখন সে আব্দুলকে নিয়ে কিছুটা দূরে এক মসজিদে মুয়াজ্জিনের কাছে গেল। সব কথা শুনে মুয়াজ্জিন সেদিন রাতে তাদের সাথে থাকতে রাজি হলেন। কিন্তু একইভাবে সেদিন রাতে তারা 3 জন অপেক্ষা করতে লাগলেন ঘড়িতে 2:30 বাজার জন্য। অথচ অদ্ভুতভাবে তারা 3 জনের কেউই ঘন্টা কেন একটা পিন পতনের শব্দও শুনলেন না। হুজুর যেহেতু ঘটনার সাক্ষী নন, তাই ভয়াবহতার মাত্রা বুঝতে পারলেন না ঠিকই, তবে জাব্বার আর আব্দুলের মুখ থেকে যে বর্ণনা শুনেছেন তার উপর ভিত্তি করে মালি আর দপ্তরির সাথে কিছুটা অবাক না হয়ে পারলেন না। সেদিন ভোরে হুজুর চলে আসলেন এবং পরামর্শ দিলেন যে রাতের বেলা আপাতত বেশি বের হওয়ার দরকার নেই।
আর রাতে দোয়া দরুদ পড়ে নিজের ঘরেই থাকতে বললেন। ওই দিন আব্দুল মিয়া রাতে খাওয়ার পরে নিজের ঘরেই অবস্থান করছিলেন, কোনোভাবেই বের হলেন না। হুজুরের পরামর্শ মতো দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়লেন। সেই নির্দিষ্ট টাইমে ওই দিন ঘন্টা বাজতে শুরু করলো এবং মনে হতে লাগলো ঘন্টা যদি কেউ হাঁটতে হাঁটতে এবং একটা নির্দিষ্ট সময় বিরতি দিয়ে বাজায় তাহলে যেমন শব্দ হবে ওই রকমভাবেই বাজছে ঘন্টাটা। ঘন্টাটা বাজতে বাজতে ঠিক রুমের কাছে এসে থেমে গেল। মিনিট 15 ওভাবেই যেন কেটে গেল। চারিদিকে কোনো শব্দ নেই। হঠাৎ করেই তার দরজায় কেউ নক করলো। আব্দুল মিয়া এক লাফে উঠে বসলেন বিছানায়। উনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কে? দরজার ওপাশ থেকে উত্তর এলো, আমি। এবং সেই উত্তর শেষ হতে না হতে আবারও দরজায় কড়াঘাত শোনা গেল। আব্দুল মিয়া এবার চেঁচিয়েই বললেন, কে? কে দরজা নাড়ে? এবার উত্তর আসলো, আমরা। উত্তর দিয়েই মনে হলো একদল বাচ্চা যেন পালিয়ে গেল। একই সাথে ঘন্টাটি বাজতে বাজতে চলে গেল। ওনার বুঝতে বাকি রইল না যে তার সাথে যা ঘটছে তা কোনো স্বাভাবিক কিছু তো নাই, বরং অনেক ভয়ানক কিছু। ওনার সাহস বহু আগেই শূন্যের কোটায় পৌঁছে গিয়েছে। এবার যেন ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। উনি কি করবেন কিছুতেই বুঝতে পারলেন না। এবং ওই রাতে ওই ঘটনার পর উনি নিজে সেই মুয়াজ্জিন আর জাব্বার আলীকে সমস্ত ঘটনা জানালেন এবং এও জানালেন যে উনি কোনোভাবেই ওই স্কুলে থাকবেন না। তখন জাব্বার আলী তার অসহায়ত্ব দেখে ওই রাতের জন্য তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন। আর মুয়াজ্জিন তাদের মসজিদে ইমামের সাথে তাকে এই বিষয় নিয়ে আলাপ করতে বললেন। উনি আর জাব্বার আলী ইমাম সাহেবের সাথে কথা বললে ইমাম সাহেব তার একদিন পর সেই স্কুলে রাতের বেলা তার সাথে যাবেন বলে ঠিক করলেন। যেই কথা সেই কাজ। একদিন পর ইমাম সাহেব, জাব্বার আলী আর আব্দুল মিয়া গিয়ে উপস্থিত হলেন। স্কুল বিল্ডিংয়ে পা রাখতে ইমাম সাহেব বললেন, আব্দুল মিয়া, তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি এখানে এখনো বেঁচে আছো। এখানে যে অদৃশ্য শক্তি রয়েছে তা এক নয়, একাধিক। তারা তিনজনই আব্দুল মিয়ার রুমে বসে অপেক্ষা করতে লাগলেন। ইমাম সাহেব তাদের সাথে নানা রকম ইসলামিক কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ আব্দুল মিয়া বললেন তার বাথরুমে যাওয়া প্রয়োজন। তিনি বাইরে গেলেন, কিন্তু খেয়াল করলেন না যে ঘড়িতে 2:30 বেজে গেছে। তিনি ঘর থেকে বের হওয়ার কিছু সময় পর জাব্বার আলী আর ইমাম সাহেব শুনতে পেলেন যে আব্দুল ডিউটি বাঁশি বাজাচ্ছে। তারা ভাবলেন হয়তো আব্দুলই ভয় কাটাতে এই কাজ করছে, কিন্তু কেউ খেয়াল করলেন না যে বাঁশিটি বিছানায় তার বালিশের কাছেই আছে। কয়েক মুহূর্ত পার হতে তারা শুনলেন বাঁশি বাজছে একাধারে এবং কেউ যেন সারা স্কুলময় বাঁশিটি নিয়ে দৌড়াচ্ছে। অথচ একজন স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে এক দমে বাঁশি বাজানো আর দৌড়ানো কোনোভাবে সম্ভব না। তারা তখনই বুঝে ফেললেন ঘটনা ঘটতে শুরু করেছে এবং আব্দুল এখনো ফেরেনি। তারা যখনই ঘর থেকে বের হতে যাবেন তখন শুরু হলো ঘন্টা বাজা। এবার বাঁশি আর ঘন্টা একই সাথে সারা স্কুলময় বেজে চলেছে। তারা বের হয়ে আব্দুলকে খুঁজতে শুরু করলেন। হুজুর দোয়া, কোরআনের আয়াত পড়ছেন এবং জাব্বার আলী আব্দুলকে ডেকে যাচ্ছেন। সমস্ত স্কুল আলোকিত হয়ে উঠেছে। আলোগুলো জোনাকির আলোর মতো দৌড়াচ্ছে। ইমামের আয়াতের গতির সাথে অদৃশ্য শক্তিগুলোর কার্যকলাপও বাড়ছে, ঠিক যেন তাদের রাগের বহিঃপ্রকাশ। এভাবে খুঁজতে খুঁজতে তারা আব্দুলকে পেলেন একটা শ্রেণীকক্ষের মধ্যে অচেতন অবস্থায়। অথচ স্কুলের সমস্ত ঘর রাতের বেলা তালা বন্ধ থাকে আর আব্দুল তার চাবির গোছাও ঘরেই রেখে এসেছিল। তারা আব্দুলকে উদ্ধার করে তার রুমে নিয়ে যায়, কিন্তু হয়তো ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত তাদের ওই রাতের মতো জীবন দিয়েছিল। তারা আব্দুলের ঘরে ঢোকার পর সবকিছু থেমে যায়। ইমাম সাহেব বলেন, এখানে হয়তো কিছু জিনের আবাস গড়ে উঠেছে, যারা হয়তো চায় না তুমি এখানে থাকো কিংবা তাদের কোনো কাজে বাধা দাও। যত দ্রুত সম্ভব তুমি এখান থেকে চলে যাও, অথবা রাতে থেকো না, নইলে এরপর হয়তো তুমি আর বাঁচবে না। এই বলে উনি ফজরের ওয়াক্তে বিদায় নিয়ে চলে আসেন। ওই দিনের পর থেকে আব্দুল মিয়া স্কুলের দপ্তরে থাকলেও নাইট ডিউটি না করার আবেদন জানিয়ে অন্যত্র চলে যায়। কিন্তু উনি এই রহস্য কিছুতেই না জেনে হাতছাড়া করতে চাইলেন না। তাই উনি অনেক খোঁজ খবর করলেন এবং জানতে পারলেন যে ওনার আগে স্বাধীনতা যুদ্ধের পূর্ব পর্যন্ত ওই স্কুলে ইয়াসিন মোল্লা নামে একজন দপ্তরি ছিলেন, যিনি যুদ্ধের আগ অবধি বহু সময় ওই স্কুলে একই দায়িত্ব পালন করেছেন।
তিনি ওই গ্রামেরই শেষ সীমানায় থাকতেন। তার বাড়ির ঠিকানা খুঁজে আব্দুল মিয়া সেখানে গিয়ে এক সন্ধ্যায় উপস্থিত হন। দরজা খুললেন ইয়াসিন মোল্লার মেয়ে রেশমা। রেশমা আব্দুলের কাছে তার পরিচয় জানতে চাইলে ভেতর থেকে ষাটোর্ধ্ব ইয়াসিন মোল্লা বললেন, মা, ওকে আসতে দে। আব্দুল মিয়া ভেতরে গিয়ে ঘটনা খুলে বলতে শুরু করতে ইয়াসিন মোল্লা বললেন, আমি জানি তুমি কেন এসেছো। আমি ওই স্কুলের শুরু থেকে এখনো কাজ করছি, তোমারই মতো। তুমি যা যা দেখেছো আমি তা দেখিনি, কিন্তু তুমি যা শুনেছো আমিও তা শুনেছি। কিন্তু কোনোদিন দেখতে যাইনি ওরা কে বা কারা কেন এমন করছে, না কোনোদিন ভয় পেয়ে ওদের থামাতে চেয়েছি। ওরা কখনো আমাকে কোনো ক্ষতি করেনি, বরং যুদ্ধের আগ অবধি আমি যতদিন চাকরি করেছি ওরা আমাকে সাহায্য করেছে। বলতে গেলে খুব অল্প বয়সেই আমার চোখে ছানি পড়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানলে হয়তো আমার চাকরি চলে যেত এবং অভাবের সংসারে ছেলে মেয়ে বউ নিয়ে হয়তো ভিক্ষে করতে হতো। শেষ কয়েকটা বছরে আমার চোখ যা দেখেনি ওরা তা দেখেছে। ভাবতে পারো আমি ওদের কেন ভয় পাইনি? আমার দাদা একজন কবিরাজ ছিলেন, তাই আমি খারাপ জিন ভালো জিনদের কথা একটু হলেও জেনেছি দাদার মুখে। তাই আমি ওদের পথে বাধা হইনি। ওরা কোথা থেকে এসেছে, কি চায়, কিছুই জানতে চাইনি। তাই ওরা আমার জীবনে ঝুঁকি হয়নি। এই বলে ইয়াসিন মোল্লা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি এখন এসো বাবা, আর পারলে ওই স্কুলে আর কখনো যেও না। তুমি ওদের রাগিয়েছ। ওরা আজ হোক কাল হোক তোমার ক্ষতি করলে করতেও পারে। এই কথা শুনে আব্দুল মিয়াও বাড়িতে চলে আসলেন। উনি পরবর্তীতে ওই স্কুলের চাকরিটা ছেড়ে দেন।